বিশ্বকাপ থেকে ব্রাজিলের বিদায়ের পর কোচ সহ খেলোয়াড়দের ব্যাগ হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন ব্রাজিলের প্রধানমন্ত্রী। আমার দেশের ফটোকার্ডের আদলে এমন একটি গুজব সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে প্রায় 4 লক্ষ ভিউ অতিক্রম করে, অথচ যাচাই করে দেখা যায় দাবিটির কোনো ভিত্তি নেই। এদিকে পর্তুগালের বিদায়ের পর রোনাল্ডোর জন্মস্থানে ড্রোন শোর দাবিতেও ছড়ানো হয় কৃত্রিম বুদ্ধিমত্তায় তৈরি একটি ভিডিও। শুধু তাই নয়, আর্জেন্টিনা মিশর ম্যাচে আইশো স্পিড আর্জেন্টিনার জার্সি পরে সমর্থন দিয়েছেন বলেও বিভ্রান্তি ছড়ায় পুরনো একটি ছবি। চলুন দর্শক কয়েকটি ফ্যাক্ট চেক দেখে নিন। আর্জেন্টিনা মিশর ম্যাচ উপলক্ষে আইশো স্পিড আর্জেন্টিনার জার্সি পরে সমর্থন দিচ্ছে এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি পুরনো ছবি নতুন করে প্রচার করা হলে তৈরি হয় বিভ্রান্তি। কিন্তু রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা যায় দাবিটি সম্পূর্ণ বানোয়াট। ছবিটি গত 7ই জুলাইয়ের নয়, বরং 2025 সালের জানুয়ারিতে আর্জেন্টিনা সফরের সময় তোলা একটি ছবি। ওদিকে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের হারের পর ব্রাজিলের প্রধানমন্ত্রী কোচ সহ খেলোয়াড়দের ব্যাংক হিসাব তদন্তের নির্দেশ দিয়েছেন। এমন দাবিতে আমার দেশের নামে একটি ভুয়া ফটোকার্ড সামাজিক মাধ্যমে প্রচারিত হলে শুরু হয় নানান ধরনের আলোচনা। মুহূর্তে পোস্টটি প্রায় 4 লাখ ভিউজ অতিক্রম করে, কিন্তু অনুসন্ধানে দেখা যায় ডিজিটাল প্রযুক্তির সহায়তায় আমার দেশের ফটোকার্ডের নকশা নকল করে এটি তৈরি করা হয়েছে। সংশ্লিষ্ট তারিখে আমার দেশের ফেসবুক, ওয়েবসাইট কিংবা ইউটিউব চ্যানেলে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি এবং আন্তর্জাতিক গণমাধ্যমেও এমন কোনো তথ্যের অস্তিত্ব পাওয়া যায়নি। গুজব এখানেই শেষ নয়, আরও আছে। বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের পর রোনালদোর জন্মস্থানে ড্রোন শোর মাধ্যমে তাকে বিদায় জানানো হয়েছে এমন দাবিতে একটি ভিডিও কিছু গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, কিন্তু যাচাই করে দেখা যায় ভিডিওটি বাস্তব নয়, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় তৈরি। মূল নির্মাতা নিজেই এটি এআই ভিডিও হিসেবে প্রকাশ করেছেন এবং ব্যবহৃত প্রম্পট ও এআই টুলের তথ্য উল্লেখ করেছেন। দর্শক, আজকের অপতথ্যগুলো যাচাই করতে গিয়ে দেখা গেল চলমান বিশ্বকাপকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিকভাবে প্রচার করা হচ্ছে নানা গুজব। যথারীতি ভিউ বাড়ানোর অপচেষ্টায় ছড়ানো হচ্ছে অধিকাংশ গুজব। নানান অভিনব কৌশলে ছড়ানো এসব গুজবের ফাঁদে না পড়তে সচেতন থাকার পরামর্শ বিশ্লেষকদের। সায়ক দাস, 71। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখে নিলাম। এদিকে আজ সংসদে অপতথ্য ও গুজব মোকাবেলায় নেওয়া পদক্ষেপগুলোর কথা তুলে ধরেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তার সংসদে সেই বক্তব্যটা শুনে ফিরছি। সময় কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডিফেক্ট প্রযুক্তির অপব্যবহার করে গুজব, অপতথ্য, ভুয়া তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা প্রতিরোধে আমাদের মন্ত্রণালয় বিভিন্ন কার্যক্রম আমরা বাস্তবায়ন করার চেষ্টা করছি। বর্তমানে গড়ে প্রতিদিন 3 থেকে 5টি দাবির সত্য যাচাই করে প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নাম ও পরিচয় ব্যবহার করে পরিচালিত 137টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপ, সংবাদ মাধ্যমের অনুকরণে পরিচালিত 16টি অপতথ্য ভিত্তিক ওয়েবসাইট, 300টির অধিক বিভ্রান্তিকর ফেসবুক অ্যাকাউন্ট এবং 100টি এক্স অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। দর্শক, আমরা প্রতিবেদনটা দেখলাম এবং একই সাথে তথ্যমন্ত্রীর বক্তব্য শুনলাম আজ যেটি তিনি সংসদে বলেছেন। এই সকল বিষয় নিয়ে আলোচনা নিয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুস সালেহীন। যুক্ত হচ্ছে তার সাথে। মাহমুদুস সালেহীন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। প্রথমেই যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই, আজকে আমরা দেখলাম সংসদে অপতথ্য এবং গুজব মোকাবেলায় যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, অর্থাৎ আমরা প্রথমে যদি বক্তব্যটাকে একটুখানি বিস্তারিত বলি, সেখানে 5 থেকে 7টি তথ্য সত্য না মিথ্যা সেটি যাচাই থেকে শুরু করে সন্দেহভাজন বা যারা এর সাথে জড়িত সেই সব আইডি বন্ধ করা থেকে শুরু করে নানা ধরনের কার্যক্রম নেওয়া হচ্ছে। প্রথমত, আমাদের দেশের চলমান গুজব এবং অপতথ্যর যে পরিস্থিতি এবং যা এগুলো নিয়ে যে ধরনের পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে সেটি একটি মূল্যায়ন আপনার কাছে জানতে চাই। কতটুকু প্রতিযোগিতামূলক মনে হয় এগুলোকে? ধন্যবাদ আপনাদের এবং সামনে দর্শক যে আজকে আমাকে এখানে অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। যদি এআই ব্যাপারটা নিয়ে কথা বলতে যাই, সর্বপ্রথম যেটা আমরা আসলে বাংলাদেশে আপনি দেখবেন যে এটা এআই ব্যবহারটা কিন্তু বিগত গভর্নমেন্টের যে বিগত সরকার ছিল তারা যেভাবে
চালু করেছিল সেটাকে কিন্তু আসলে তাদের অপব্যবহারটা এমনভাবে ছিল যে মানুষের কিন্তু এই মিডিয়া জগতে কোনটা সত্য আর কোনটা মিথ্যা সেই জিনিসটা টোটালি বিশ্বাস উঠে গিয়েছিল। বর্তমানে আমাদের গভর্নমেন্ট জনাব তারেক রহমান সাহেব উনি প্রধানমন্ত্রী আসার পর উনি এটার উপর যেভাবে মানে যেভাবে খেয়াল রাখছেন এবং যেভাবে দেশের জন্য কাজ করছেন তাতে দেখবেন যে আমরা এটার একটা সুফল পাচ্ছি কিভাবে, যেমন ট্রাফিকে যেমন যেটা আমাদের আগে দেখা যেত যে ট্রাফিক সিগন্যাল কেউ মানছে না, বাট এখন এআই ব্যবহারের কারণে ট্রাফিক সিগন্যাল মানে মানুষ অমান্য করতেও ভয় পাচ্ছে। অমান্য করতে ভয় পাচ্ছে শুধু তাই না, আপনি দেখবেন এআই এর মাধ্যমে আমরা মানে যে কোনো কোনো কাজ করতে গেলেও সেখানে যেভাবে এটার প্রতিফলন ঘটছে যে আমরা দেখতে পাচ্ছি যে কোনো প্রবলেম হলে সেটাকে আমরা এআই এর মাধ্যমে সলভ করতে পারছি। বাট যে জিনিসটা মূল দাঁড়িয়ে গেছে যে আপনারা আজকে প্রোগ্রামের শুরুতে যে জিনিসগুলো তুলে ধরলেন, বিভিন্ন এআই এর অপব্যবহার যেটা হচ্ছে আমাদের দেশে, কিন্তু এই অপব্যবহারটা অতিরিক্ত মাত্রায় কাজ করছে, যার কারণটা হলো যে আমাদের নির্দিষ্ট কোনো আমাদের বাংলাদেশের কিন্তু আইন আছে, কিন্তু যেই সকল আইন থাকলেও আইনের প্রয়োগটা কিন্তু আসলে ওভাবে হচ্ছে না। আইনের প্রয়োগ যদি না হয় সেই ক্ষেত্রে কিন্তু মানুষ সচেতন হবে না। আর দ্বিতীয়ত হচ্ছে যে এআই ব্যাপারটা নিয়ে মানুষ কিন্তু অতটা এখনো সচেতন হতে পারে না যে কোনটা সত্য তথ্য আসছে কোনটা মিথ্যা তথ্য আসছে। কারণ আমাদের যেমন আমরা যারা হয়তো শহর কেন্দ্রিক বা তারা হয়তো জিনিসটা নিয়ে যেভাবে সচেতনমূলক ভাবে কাজ করছি বা আমরা জানি, বাট তদ্রুপ ভাবে যদি গ্রাম পর্যায়ে যান বা অন্য কোথাও গেলে আপনারা দেখবেন যে মানুষ কিন্তু এই বিষয়টা নিয়ে এখনো ওইভাবে সজাগ না। তো সেই ক্ষেত্রে যদি ম্যাক্সিমাম যে যুবক যারা আছে, যুবক সমাজ যারা আছে তাদেরকে যদি এই বিষয় নিয়ে একটা ট্রেনিং এর ব্যবস্থা করা যেত, কিংবা আপনার সব থেকে বেশি ভূমিকা যেটা দরকার সেটা হচ্ছে আপনাদের মিডিয়া। যেমন মিডিয়া কমিশন যেটা গঠন করার কথা ছিল সেটা হচ্ছে আপনার আমাদের 31 দফায় দেখবেন লেখা ছিল, এটার মধ্যে ছিল এবং সেটা নিয়ে কিন্তু কাজ চলছে। এই মিডিয়া কমিশনকে যদি আমরা গঠন করতে পারি আমাদের তাহলে কিন্তু একটা আন্ডারে আসলে মানুষ এই বিষয় নিয়ে যখন কোনো প্রবলেম ফেস করবে তারা কমিশনের কাছে যাবে এবং কমিশন তাদেরকে সেটা নিয়ে উপস্থাপন করলে কোনটা সঠিক কোনটা বেঠিক এই জিনিসগুলো উপস্থাপন করে যখন তুলে ধরতে পারবে, মানুষ কিন্তু তখন আস্তে আস্তে এটার বিষয় এটার প্রতি তাদের নলেজটা চলে আসবে এবং সেই ক্ষেত্রে কিন্তু প্রয়োগটাও সুবিধা হবে। এটা আর কি আমার কাছে মনে হয়। মাহমুদুল সালেহীন, আপনি ঠিকই বলেছেন। আসলে সাধারণ মানুষকে আমরা যতটুকু জানাতে পারবো, যতটুকু তারা পার্থক্য করতে পারবে কোনটা সত্য এবং কোনটা গুজব অথবা কোনটা কৃত্রিম বুদ্ধিমত্তা, তাহলেই তাদের জন্য সহজ হবে যে তারা বুঝতে পারবে যে কোনটা শেয়ার করা উচিত কি উচিত না। কিন্তু এই যে পদ্ধতি, কোনটা এআই বা কোনটা সত্য, সেটা ফারাক করার যে পদ্ধতিগুলো, সেটা অনেক সাধারণ মানুষই জানে না। আপনি যদি বলে থাকেন শুধু যারা এইসব ব্যাপারে জানেন তারা হয়তো দেখে বুঝতে পারছেন বা আন্দাজ করতে পারছেন, কিন্তু সাধারণ মানুষেরই এই ব্যাপারে তেমন কোনো ধারণা নেই। আমি জানতে চাই এই যে পদ্ধতিগত বা প্রযুক্তিগত যে সক্ষমতা, কিভাবে আমি জানতে পারি কোনটা সত্য বা মিথ্যা, সেটি কি মানুষের কাছে আরো সহজে জানিয়ে দেওয়া উচিত না, যেভাবে আপনি জানতে পারেন? এই বিষয়টি নিয়ে যদি বলতো সেক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্ট যেভাবে কাজ করছে আসলে সেভাবে, যেমন আজকে পার্লামেন্টে উপস্থাপন হয়েছে এই বিষয়ে সর্বপ্রথম যেটা দরকার সেটা হচ্ছে আমাদের একটা মানে এইটার বিষয়ের উপর যদি মানে যারা এটার বিষয়ের উপর এক্সপার্ট তাদেরকে দিয়ে যদি একটা কমিশন গঠন করে সেখানে আপনার তাদেরকে ট্রেনিং এর ব্যবস্থা করা হয় এবং এটার প্রচারণাটা যে সাপোজ মনে করেন যে আজকে যেমন হচ্ছে আমি ইউটিউবে ঘাটতে গিয়ে দেখলাম যে আপনার ইয়াতে যে মারা গেছেন সেখানে লাশটাকে কিন্তু দেখেন আপনার দেখাচ্ছে যে এআই এর মাধ্যমে যোগ করে দেখা দিচ্ছে যে একটা ফেক ভাবে তুলে ধরছে। এটা কিন্তু আপনি সাধারণ বা আমি সাধারণভাবে হলে কিন্তু জিনিসটা বুঝতে পারবো না কোনোভাবে, এটা বোঝার কোনো অবকাশই নেই। কিন্তু এই যে এটা যদি কোনো সফটওয়্যার বা আমরা যখন দেখার পর সেই জিনিসটা নিয়ে, যেমন আমার সম্পর্কে যদি কোনোভাবে একটা ব্যাড কোনো কিছু এআই এর মাধ্যমে তুলে ধরা হলো, সেটাকে আমি যদি এরকম একটা প্রতিষ্ঠান থাকলো সেখানে আমি যখন কোনো সাফার করবো সাথে সাথে তাদেরকে যদি জানাতে পারি, যেমন 999 আমরা যেমন ফোন করে প্রবলেমটা সলভ করতে পারি, ঠিক তদ্রুপ ভাবে এরকম যদি একটা সাইড পারসন থাকে যাদেরকে আমরা সাথে সাথে বলবো যে ভাই আমার এই প্রবলেমটা হয়েছে, আমি একটা আমার কাছে আসছে, আমি পাঠালাম আপনার কাছে, একটু এটা যাচাই করে কাইন্ডলি দেখাবেন। যে এই জিনিসগুলো আস্তে আস্তে করে যদি মানুষের সহজলভ্যতার ভিতরে চলে আসতে পারে এবং
প্রচারণাটা সব থেকে বড় জরুরি, এবং আপনাদের মিডিয়া সব থেকে বেশি কাজ করতে পারবে এটার বিষয়ে। মিডিয়াকে যদি স্ট্রংলি ভাবে এটার বিষয়ে আপনারাও কিন্তু সব থেকে বেশি এটার প্রতি এফোর্ট দিতে পারলে জনগণকে জানাতে পারবেন। কারণ মানুষ কিন্তু এখন মোবাইলের প্রতি ঝুঁকে আছে, ফেসবুকের প্রতি ঝুঁকে আছে। ফেসবুকে যদি এটার প্রতি প্রচারণাটা ওভাবে করা যায় এবং ওইটার মাধ্যমে মানুষ যদি ট্রেনিংটাও ওইভাবে নিতে পারে যে আমরা এটার পাশাপাশি ঠিক আছে প্রযুক্তি তো আগাচ্ছে, তাহলে এআই ভিতরে আমরা কাজ করতে পারলে কিভাবে করতে পারবো, এইসব বিষয়গুলো যদি মানে গভর্নমেন্ট নজর দেয়, আমি আশা করি যে তারেক রহমান সাহেব অবশ্যই বিষয়গুলো নিয়ে কাজ করছেন এবং হয়তোবা সামনে বিষয়গুলো নিয়ে কাজ করবেন। এবং সব থেকে বেশি এটা জরুরি আমার কাছে মনে হয়, আমরা ফেসবুক কেন্দ্রিক যখন হচ্ছি, আমরা কিন্তু একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত সবাই কিন্তু আমরা মোবাইল দেখছি। মোবাইলে কিন্তু ইউটিউব ঘাটলে আজকে আমরা জানতে পারি যে কিভাবে কাজ করছে। তো এইগুলো সচেতনতামূলক যদি প্রচারণা এবং যদি আপনার এটা ট্রেনিং এর যদি আমরা ব্যবস্থাটা করতে পারি তাহলে একমাত্র তাহলে একটা সম্ভব। ইতিবাচক Otherwise জায়গায় আমরা কিন্তু যেতে পারবো। মাহমুদুল যেতে সালেহীন, পারবো, এই right. বিষয়টি নিয়ে আরো আমরা বিস্তারিত আলাপ করবো। তো আরো একবার স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই পর্যায়ের আয়োজনে। এই পর্যায়ে আমি দুটো বিষয় নিয়ে একটু আলাপ করতে চাই। প্রথমত আমরা একটু আইনটা নিয়ে আলাপ করতে চাই। আমাদের এখানে সাইবার নিরাপত্তার যে আইনের প্রসঙ্গটা বারবার উঠে আসে, সেটাকে আসলে এখনকার সময় অনুযায়ী কতটুকু আসলে সক্ষম মনে করেন এই ধরনের গুজব বা অপতথ্যকে প্রতিযোগিতা বা তাদের সাথে পাল্লা দেওয়ার মতো করে? আসলে সাইবার নিরাপত্তা আইন যেটা আছে সেইখানে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে আইন কিন্তু বাংলাদেশে অনেক অনেক কিছুই আছে, প্রত্যেকটা বিষয় নিয়ে আইন আছে। কিন্তু আমি মনে করি শুধু আইন থাকলে হবে না, আইনের যে প্রয়োগটা দরকার সেই প্রয়োগটা কিন্তু প্রপারলি হচ্ছে না। যেমন আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমরা রাস্তা দিয়ে যখন দেখবেন যে আমাদের ফুট ওভার ব্রিজ কিন্তু ইউজ করা হচ্ছে, ফুট ওভার ব্রিজ কিন্তু থাকলে মানুষ কিন্তু সেটা পার হচ্ছে না। কি করছে? আপনার দৌড় দিয়ে পার হচ্ছে, যার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে। সেই ক্ষেত্রে যদি আমরা মনে করেন যে গভর্নমেন্ট কি করতে পারতো, যে গভর্নমেন্টই আসছে যে আমি এটাকে প্রয়োগ করার জন্য আমার ইমপ্লিমেন্টেশন যেটা দরকার সেটা হচ্ছে আমি এই বিষয়টাকে একদিক দিয়ে সজাগ করব, আরেক দিক দিয়ে হচ্ছে আমি একটু কঠোর হব। সরকার যদি এটাকে ইমপ্লিমেন্ট করার জন্য একটু কঠোরতা অবলম্বন করে তাহলে কিন্তু এটা সম্ভব। তাকে পানিশমেন্ট দেওয়া হলো, মনে করেন যে পার হচ্ছে তাকে আমি 1,000 টাকা ফাইন করলাম বা 500 টাকা ফাইন করলাম, করার পর তাকে ইনস্ট্যান্ট ওখানে একটা পানিশমেন্ট দেওয়া হবে, যেটা দিয়ে সে এরপর করতে গেলে সামাজিক ভাবে জনে হেয় প্রতিপন্ন যে ঠিক আছে আমি এটা করলে তো আমাকে লাইভে দেখাই দিবে বা আমাকে ভিডিও তো করবে, মানুষের সামনে চলে আসবে। এই যে জিনিসগুলো আছে আইন কিন্তু, আর এআই এর ব্যাপারটা নিয়ে যদি আইন বলা হয়, আমি মনে করি যে এই বিষয়টা নিয়ে গভর্নমেন্ট আরো একটু স্ট্রংলি ভাবে যদি এই বিষয়ে সজাগ দৃষ্টি রেখে যদি আইন পাস গুলো করা হয়, কারণ যে আইনগুলো আছে এখন এটা আসলে আমার কাছে মনে হচ্ছে প্রপারলি কার্যকর নয়। কারণ হচ্ছে যদি প্রপারলি কার্যকর হতো বা এটা ইমপ্লিমেন্টেশন যদি থাকতো তাহলে এই বর্তমান সময় এত কিন্তু প্রবলেম হতো না। এটাকে আরো স্ট্রং ভাবে যদি এটার বিষয়ে আলাদা করে কিছু ক্লজ অ্যাড করে দেওয়া হয়, যেমন আপনার যে ভুক্তভোগী হচ্ছেন তাকে এই যে সাফার করার জন্য বা এই যে যে এআই দিয়ে মানুষকে হেয় প্রতিপন্ন করা হচ্ছে সেই বিষয় সুস্পষ্ট ভাবে কিন্তু কোথাও কোনো কিছু স্পেসিফিক আমরা কোনো কিছু পাচ্ছি না। যে স্পেসিফিক উল্লেখ করে দেওয়া হয় যে এটা করলে এই ধরনের পানিশমেন্ট দেওয়া হয় বা এই আইনটা ভঙ্গ করে থাকে, যেটা আমাদের প্রত্যেকটা বিষয় আইনের বিষয় থাকে, কিন্তু আমরা কিন্তু এখনো এই বিষয়গুলো পাইনি। তো এই বিষয়গুলোতে কিন্তু নজর দিতে হবে এবং সুস্পষ্ট ভাবে যদি আইন তৈরি করা যায় এবং ইমপ্লিমেন্টেশন করা যায় তাহলে একমাত্র এখান থেকে আমাদের পরিত্রাণ পাওয়া সম্ভব। আরেকটি বিষয় আমি কথা বলতে চাই, আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের গুজব এবং অপতথ্য নিয়ে কাজ করার যে সক্ষমতা, সেটিকে আসলে আপনি কিভাবে দেখেন? সেই জায়গা থেকে কিছুটা সংস্কারের জায়গা দেখেন কিনা? সরি, এই বিষয়টা আমি বলবো যে ডেফিনেটলি মিডিয়া এটা নিয়ে কাজ করবেন, আপনাদেরও কাজ আছে, আইনের বিষয় আইনও কাজ করবে। সব থেকে বেশি যেটা দরকার আমি শুরুতে যেটা বললাম যে ইমপ্লিমেন্টেশন, এই ইমপ্লিমেন্টেশন করতে গেলে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর কিন্তু সাহায্য অতীব জরুরি। যেমন আপনার র্যাব বলেন, পুলিশ বাহিনী বলেন, এনারা তো আছেন, কিন্তু এই বিষয়টা নিয়ে যেহেতু বর্তমান পুরা বিশ্বটা কিন্তু এআই এর উপর ডিপেন্ড করে চলছে, এখন টেকনোলজি কিন্তু সেভাবে আগিয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে যেমন দেশের বাইরে যদি আমরা দেখি এটার বিষয় কিন্তু আলাদা একটা ডিপার্টমেন্ট হয়ে আছে যারা কিন্তু এই বিষয়ে শুধুমাত্র কাজ করছে এটার উপরে। যেমন এটা যদি কেউ ভঙ্গ করছে তখন তারা কিন্তু সাথে সাথে সেটার জন্য পানিশমেন্ট দেওয়ার জন্য থেকে শুরু করে যা যা স্টেপ নেওয়া দরকার ইনিশিয়েট তারা কিন্তু নিয়ে নেয়। আমাদের দেশে কিন্তু এখনো এই জিনিসটা পুরোপুরি চালু হয়নি। সো এই ডিপার্টমেন্টটাকে অবশ্যই যদি ইমপ্লিমেন্ট করতে হয় এবং
যদি স্ট্রং ভাবে হ্যান্ডেল করতে হয় এটাকে অফ করার জন্য, ডেফিনেটলি আমি মনে করি যে আইন প্রয়োগকারী সংস্থা যেগুলো আছে সেগুলোকে তো অবশ্যই ওনাদের সহযোগিতা লাগবে। প্লাস আমার মতে আলাদা করে একটা ডিপার্টমেন্ট করা উচিত যারা শুধু এই বিষয়টা নিয়ে তারা স্পেশালি কাজ করবে, এবং যখনই কোনো প্রবলেম হয় তারা জানি তৎক্ষণাৎ সেই বিষয় নিয়ে টিম রেডি করে তারা জানি এটা নিয়ে তদন্ত করে সাথে ইনস্ট্যান্ট অ্যাকশন নিতে পারে। তাহলে একমাত্র এগুলো আমার মনে হয় করা সম্ভব। নানা মহলে আমরা যখন এর আগেও নানা এই বিষয়গুলো নিয়ে যখন আলাপ করেছি, প্রযুক্তি বিশ্লেষকরা একটা কথা বারবারই বলেন, সেটা হচ্ছে সরকারি পক্ষ থেকে বা সরকারি একটা ওয়েবসাইট বা একটা জায়গা থাকা উচিত যেখানে কোনো তথ্য নিয়ে যদি আমি বিভ্রান্তি বোধ করি বা আমি কোনো একটা তথ্য দেখলাম সেটা সত্য না মিথ্যা বুঝতে পারছি না, সেই ক্ষেত্রে একটা জায়গা, একটা ওয়েবসাইট বা একটা প্ল্যাটফর্ম থাকা উচিত যেখানে গিয়ে আমি ফ্যাক্ট চেকটা করতে পারি, যেটা সাধারণত সরকার বা সরকারি বা বেসরকারি সমন্বয়ে গঠিত একটি জায়গা হবে। এই ধরনের প্ল্যাটফর্ম নিয়ে আসলে আপনি কি মনে করেন কতটুকু কাজে দিবে এরকম প্ল্যাটফর্ম? এই বিষয়টা নিয়ে কিন্তু আমি কথার মাঝে আমি কথাটা বললাম যে আপনার যেমন ৩১ দফার মধ্যে কিন্তু মিডিয়া কমিশন নিয়ে কথা হয়েছে, যে সেখানে কিন্তু উল্লেখ করা আছে মিডিয়া কমিশন যদি এটাকে স্ট্রং ভাবে করা হয় এবং আমাদের আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে যদি সেটার সাথে প্যারালাল ভাবে কাজ করার সুযোগ দেওয়া হয়, সেক্ষেত্রে আমার মনে হয় যে এটাকে মানে সেই প্রেক্ষাপট থেকে কাজ করা একমাত্র সম্ভব। একদম শেষ প্রশ্ন হিসেবে একটা বিষয় আমি জানতে চাই, আমাদের অপতথ্য এবং গুজব নিয়ে পুরো মানে একদম জিরো থেকে শুরু করে সব ধরনের আমাদের সচেতনতামূলক কার্যক্রম থেকে শুরু করে সব ধরনের কার্যক্রম দিতে হবে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে নতুন আইনের সংস্কার থেকে শুরু করে সাধারণ মানুষকে আমাদের সচেতন করা পর্যন্ত সবগুলো নিয়ে আমাদের পরিকল্পনা করা দরকার। এই ক্ষেত্রে কি আমরা কোনো দেশ বা কোনো জায়গার কোনো মডেলকে অনুসরণ বা সেখান থেকে কি অনুপ্রেরণা নিতে পারি? আপনার বহির্বিশ্বে যতগুলো উন্নত দেশ আছে সেক্ষেত্রে যেমন আমেরিকা, এবং আপনি সবথেকে বেশি আমি যেটা বলবো যে ইরান যেভাবে কাজ করছে, আপনি দেখবেন যে ইরান কিন্তু আমি মনে করি যে এই মুহূর্তে সবথেকে বেশি এই বিষয়ে খুব স্ট্রং পজিশনে আছে। এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, কারণ আমেরিকাও কাজ করছে, বাট আমার মনে হয় যে ইরান যেভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করছে তাদেরকে যদি আমরা তাদের যে সিস্টেমটা সেখান থেকে যদি আমরা ফলো করতে পারি, এবং সব থেকে বেশি আমার প্রসঙ্গ এটা হয়তো বা অন্যদিকে চলে যাবে, আমার মতে যা আমাদের দেশে কিন্তু অনেক ট্যালেন্ট ছেলে পেলে তৈরি হয়, বা তারা কিন্তু দেখেন আমাদের দেশে যদি তাদেরকে প্রপারলি ইউজ করতে পারি তাহলে কিন্তু আমরা বহির্বিশ্বে তাদেরকে চলে যাওয়ার জন্য, তারা যেমন পাশ করে ভালো রেজাল্ট করলে তারা চাচ্ছে দেশের বাইরে আমরা চলে যাব, তাদেরকে যদি সেটা পৃষ্ঠপোষকতা করে দেশের বাইরে ওই তারা টেকনোলজি যেগুলো ফলো করছে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে আমরা দেশেও যদি সে ধরনের ব্যবস্থা করতে পারি, তাদেরকে যদি আমরা দেশে ধরে রাখতে পারি, না তোমরা যেও না, তোমরা দেশকে আরো উন্নত করতে হবে। ইরান করছে, আমেরিকা করছে, আজকে দেখেন সিঙ্গাপুর করছে, তাদেরকে তারা যেভাবে আগাচ্ছে তারা কিন্তু বাহির থেকে কিন্তু এই বাহির থেকে যারা ছেলেপেলেরা ভালো রেজাল্ট করে তাদেরকে নিয়ে এসে কিন্তু তারা কাজগুলো তাদেরকে কাজে লাগাচ্ছে। আমরা যদি এইভাবে তাদেরকে ফলো করে এইসব দেশগুলোকে ফলো করে তাদের যদি ওই ছেলেগুলোকে আমরা আমার দেশে রাখতে পারি, এবং ওই আমাদের দেশে অনেক ট্যালেন্ট মানুষজন ছেলেপেলে আছে যারা চলে যেতে তাদেরকে চায়, যদি আমরা আমাদের নিজেদের properly কাজে সম্মান দিতে পারি, প্রয়োজনে লাগাতে পারি, তাহলেই আমরা একটা ইতিবাচক জায়গায় এবং শক্ত অবস্থান তৈরি করতে পারবো গুজব এবং অপতথ্যের বিরুদ্ধে। ধন্যবাদ মাহমুদুল সালিহিন, বেশ কিছু পরামর্শ এবং তথ্য আপনার কাছ থেকে আমরা পেলাম। ধন্যবাদ সময়টুকু আজকে আমাদের দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের অতিথি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মাহমুদুল সালাহিন। কথা বলছিলাম বেশ কিছু ফ্যাক্ট চেক নিয়ে। দর্শক, আপনারা আছেন ফ্যাক্ট চেক নিয়ে একাত্তরের নিয়মিত আয়োজন ফেক নিউজ স্ক্যানারে। প্রতিদিন আমরা রিউমার দূর করতে হাজির হব ঠিক একই সময়ে একইভাবে। আপনারাও আমাদের সাথে যুক্ত হতে পারেন। যে কোনো খবর যদি আপনাকে সংশয়ে ফেলে সেটা একটি স্ক্রিনশট আমাদেরকে মেইল করতে পারেন fns.71tv.com অথবা ফেসবুকে যোগাযোগ করুন www.facebook.com/fake-news-scanner-এ। আমরা সেই তথ্যের ফ্যাক্ট চেক করে আপনাদেরকে জানাবো। চটকদার শিরোনাম দেখেই ক্লিক করবেন না। বিশ্বাস আর প্রতিক্রিয়া জানানোর আগে ফ্যাক্ট চেক করুন আর থাকুন ৭১ সাথে।